নতুন নিয়োগপ্রাপ্ত চরম বিতর্কিত উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী কি জনগণ মেনে নেয়নি? কিছু নতুন তথ্য বুঝতে চাচ্ছেন যে আসলে কি হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, উপদেষ্টা ফারুকীর বহিষ্কারের আলটিমেটাম দিয়েছে চরমনাই পীর সাহেব। দর্শক, সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। সাথে সাথে সচিবালয়ে কি চলছে এই বিষয় নিয়ে ডক্টর ফয়জুল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে। দর্শক, যে কথাগুলো আপনারা শুনতে পাবেন, দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, আমরা সর্বপ্রথম ভিডিওগুলি দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের সকলের জানা জরুরি, সে বিষয়ে কথা বলবো। দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন। আমার জীবনে একেবারে জন্ম থেকে আজ পর্যন্ত বিনা কাজে এমনি কোথাও যাওয়ার অভ্যাস নেই। জীবনের এই প্রথম সচিবালয়ে আজকে প্রবেশ করেছি, আজকেই গিয়েছি এবং আজকেই সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে দুই একজন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি, সচিবদের সাথে সাক্ষাৎ হয়েছে, উপসচিবদের সাথে সাক্ষাৎ হয়েছে, ভিতরের বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের সাথে সাক্ষাৎ হয়েছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে সচিবালয়ের অনেক ভদ্র মানুষ পেয়েছি, অনেক সভ্য মানুষ পেয়েছি। পদে ছোট কিংবা পদে মাঝারি কিংবা সচিব লেভেল, উপসচিব লেভেলেও অনেক ভালো মানুষ পেয়েছি, যারা কথা বলেছে, নাইসলি অ্যাপ্রোচ করেছে, আমাকে চেনে, জানে, দেখে। সে নিয়ে আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। তবে আমি কারো কাছ থেকে কৃতজ্ঞতা পেলে কিংবা না পেলে যে রাষ্ট্রের কথা বলবো সেটা নয়। রাষ্ট্রের কথা বলতে হবে রাষ্ট্রের স্বার্থে, যে আসলে আজকের আমার অভিজ্ঞতাটা কি হয়েছে। আমি এটার উপরে লম্বা একটা সুন্দর ভিডিও দিব, কিন্তু ভিডিও দেওয়ার আগে আমার মনে হয়েছে যে অনেকেই হয়তো আমার পোস্ট পেয়েছেন, কিছু নতুন তথ্য বুঝতে চাচ্ছেন যে আসলে কি হয়েছে। আমার কাছে আজকের যে সফরটা, এটা অত্যন্ত শিক্ষণীয় একটা সফর ছিল। প্রথমত আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ট্রেডিশনাল যে একটা সার্ভিস রয়েছে, যে একজন মন্ত্রী হলে মন্ত্রীকে স্যার স্যার ডাকতে হয়, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভয়ের সঞ্চয়, মানে নির্দ্বিধায় কথা বলার কোনো অধিকার নাই, কিংবা সেটা গড়েই ওঠে নাই। পরিবেশটাই এমন যে যেই যাক, সে ব্যক্তি যাই হোক, সবাই এই মানে অন্তরঙ্গ হবে না, মানে একটু দূরত্ব বজায় রাখবেন, সালাম দিবেন, সেটা খুব সমীহ করে। আপনি কখনোই নাগরিক সার্ভিস যখন নেবেন, সেটাতে কখনোই এই ধরনের আপনি করতে পারবেন না, কারণ জনগণ আপনার, জনগণ আপনাকে নির্বাচিত করুক কিংবা আপনাকে দায়িত্ব দেখ, আপনি জনগণের হয়ে কাজ করবেন যখন, জনগণ আপনার বন্ধু হতে হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমাদের এই অফিসে স্টিল চরমভাবে জনগণের সাথে একটা দূরত্ব তৈরি করানো আছে, সেটা উপদেষ্টাদের সাথেও, সেটা বাকি যারা দায়িত্বে আছেন তাদের সাথেও। প্রথমত হচ্ছে স্বাভাবিক মানুষজন নিশ্চিত সেখানে যেতে পারেন না, আর যাওয়াটা আমি ফরজও মনে করি না। নির্দ্বিধায় যে যাবেন সে তার নিজস্ব কোনো কাজ বা বিপদে পড়লেই যাবেন। তো যখন কোনো একজন ব্যক্তি পূর্বের ভাইবা সম্পন্ন করে ভিতরে ঢুকবেন, দ্যাট মিনস সে আপনার কাছে আসার একটা যোগ্যতা রেখেছে, তার কিছু কাজ আপনার কাছে আছে। স্বাভাবিকভাবেই আপনি তাকে তখন সহযোগিতা করলে, তাকে ওয়েল স্পেস দিলে, তাকে সুন্দর মতো জিজ্ঞেস করলে, তাতে রাষ্ট্রের কোনো ক্ষতি নাই। যদিও আমি ভিন্ন জিনিস, আমার সাথে সকলের সাথেই দেখা সাক্ষাৎ যেভাবে হয়েছে সেটাকে আমি কোনোভাবেই খারাপ বলছি না, কিন্তু আমি হোল ম্যানেজমেন্ট সিস্টেমটার কথাই আপনাদেরকে বলতে চাই। আমার কাছে মনে হয়েছে এই ধরনের সিস্টেম যদি চলমান থাকে, তাহলে সেই দেশে যে বৈষম্য বিরোধী আন্দোলন করলেন, সফলতার কিছুই পাবেন না, কিছুই হবে না, কিচ্ছু নাই, সব সারশূন্য। মন্ত্রীর লেভেলে আছে, গাড়ি নিচে পিক আপ করা, পার্ক করা আছে, পুলিশ ওয়েটিং এ আছে, স্যার স্যার করতেছে, স্যার একদিকে ঢুকছে একদিকে বের হচ্ছে, কারো সালাম নিচ্ছে, চোখ নিচের দিকে তাকিয়ে হাঁটছে, স্যারে মিটিং এ আছে, স্যার ব্যস্ত আছে। মানে এই যে স্যার এবং স্যারেরা যে কত মহাব্যস্ত, এবং স্যার যদি আপনার বয়সে ছোট কিংবা বড়, স্যার যদি আপনার কি বলে, ওখানে যে কোনো দায়িত্বে আপনার চাইতে ছোট কিংবা বড় সেটা না, মানে এমন একটা পরিবেশ বানিয়ে রেখেছে যে আপনি ওই চেয়ারটায় বসলেই আপনিও খারাপ মানুষ হয়ে যাবেন। আমার কাছে খুবই বিরক্তকর লেগেছে, এবং আমার কাছে মনে হয়েছে যে এইরকম জিনিস, এটা তো আমার জন্য না, আমি এটা পারবো না। আমি ড্রাইভার থেকে শুরু করে ওই অফিসের সর্বোচ্চ মিনিস্টার পর্যন্ত আমি সালাম দিয়েছি, ভাই ডেকেছি, কথা বলার চেষ্টা করেছি, কুশল বিনিময় করেছি, আমার জায়গা থেকে আমার যা ছিল সর্বোচ্চ করেছি। কিন্তু কখনোই এই গিভ অ্যান্ড টেক ছাড়া কোনো কিছু হয় না। আমি দিব, আপনি পারবেন না, এই রিফ্লেক্টটা আপনি আমাকে জানাতে পারবেন না, আপনি আমাকে রেসপন্স করতে আমার মতো পারবেন না, তখন নিশ্চয়ই সেই অফিসে আপনি মজা পাবেন না। তা আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই আমলাতান্ত্রিক যে একটা জটিলতা, এটা শুধু এখন আমলাতান্ত্রিক নয়, এটা এখন মন্ত্রীতান্ত্রিক, আমলাতান্ত্রিক, এমপি তান্ত্রিক, সব এরকম হয়ে গিয়েছে। কি এক অদ্ভুত কাণ্ড! মানুষ যাবে সেবার জন্য, সেখানে মানুষ সেবার জন্য যেতে গিয়ে একটা কৃতদাসের মতো
অবস্থা আমি দেখে এসেছি। দিস ইজ টোটালি রং। কারণ এভাবে হলে বৈষম্য বিরোধী হবে না, সময় যাবে না, দেশ সুন্দর চলবে না। আমার কাছে কেন জানি মনে হয়েছে আজকের যে কয়জন ব্যক্তি, আমি যেহেতু নাম নিয়ে সমালোচনা করতে খুব পছন্দ করি না, চাই না, সময় নিচ্ছি, আরো সময় নিয়ে আরো গভীরভাবে পর্যবেক্ষণ করে আমি কিছু কিছু বিষয় মনে হলে আমি ভবিষ্যতে আবারও আপনাদেরকে সেই সব ব্যক্তিবর্গ, তাদের আচার ব্যবহার এবং দেশের স্বার্থে আমি সেগুলো প্রকাশ করব। তা আজকে যা দেখলাম তাতে এক বাক্যে যদি আপনি আনসার চান, তাহলে আনসার হচ্ছে তারা ফ্রেন্ডলি না। তার মানে কি, একজন পলিটিক্যাল পদে যখন থাকবেন, একজন ব্যক্তি এমপি মন্ত্রীর পদমর্যাদায় যখন কোনো একটা অফিসে বসবেন, তখন জনগণের সাথে আপনার ফ্রেন্ডলি হতে হবে। চায়ের দোকানদারও যাতে নির্দ্বিধায় এসে আপনার সাথে কথা বলতে পারে, যদি লোকটা ঢুকতে পারে। আমি প্রথমেই বলে নিচ্ছি, সচিবালয় তো চা খাওয়ার জায়গা না, আড্ডা দেওয়ার জায়গা না, টেন্ডারবাজি দুষ্টামি করার জায়গা না। যার কাজে লাগবে সে যাবে। যেহেতু লোকটা ওই জায়গায় ঢোকার যোগ্যতা অর্জন করেছে, তখন তো আপনি তাকে সার্ভিস দিতে পারেন নাকি? কিন্তু আমার কাছে মনে হচ্ছে তখনও ওই ব্যক্তি আনুপাতিক হারে খুব একটা সফল হয়ে আসে আমার কাছে মনে হচ্ছে না, আমার কাছে মনে হয়নি। সেজন্য বলছি, আমার কেমন জানি ভয় হচ্ছে যে জুলাই বিপ্লবের যে চেতনাটা আপনারা বলেন, আমিও বলি, আপনারা তো নিশ্চিত দেখেন যে আমি প্রতিদিন পজিটিভ মেসেজ দেওয়ার চেষ্টা করি, যাতে কোনো অবস্থায় কারো কোনো ক্ষতি না হয়, রাষ্ট্রের যাতে কল্যাণ হয়। তা আমি খুব দুঃখ, আমি আমার কাছে ভালো লাগে না, হবে না। বাংলাদেশের যেই চিন্তা আপনি আমি করছি সেটা ইমিডিয়েটলি কিছুই করতে পারবেন বলে মনে হচ্ছে না। সবাই যার যার স্বপদে বহাল, কোনো পরিবর্তন নাই। দুই একজন ওই যে ফেসবুক পেজে দেখেন, এগুলা সব নামকা হস্তে, যার যার জায়গায় সে চাকরিতে ব্যস্ত, যার যার জায়গায় সে দালালিতে ব্যস্ত। মন্ত্রী পরিষদ, উপদেষ্টা, কারো কোনো খবর নাই, কারো কোনো চিন্তা নাই। আগামীর বাংলাদেশ গঠনের জন্য যেই দেশপ্রেমিক নাগরিক নিয়ে আপনার শপথ নিতে হবে, সেটা মন্ত্রী হোক, সচিব হোক, এসপি হোক, অ্যাম্বাসেডার হোক, বিদেশের দূতাবাসগুলোর কর্মকর্তা কর্মচারী হোক, আপনি শেখ হাসিনাকে তাড়িয়েছেন। শেখ হাসিনা তো সবচেয়ে বড় সাংবিধানিক পদে ছিল এই দেশে, তাই নয় কি? তো শেখ হাসিনাকে তাড়াতে আপনি পেরেছেন, আর কাউকে যখন আইনের বারাজলে তাড়াতে পারবেন না, তার মানে আপনি ওই আইনের ভিতরে ঢুকতে গিয়ে দেশের জনগণকে মাটি করে দিয়েছেন। কিচ্ছু হবে না। আমি চ্যালেঞ্জ দিলাম, সময় তো 3 মাস শেষ। আমি ভাবিও নাই, আমি সচিবালয়ে আজকে যাওয়ায় আমার বিশাল অভিজ্ঞতা হয়েছে, জীবনে অনেক কিছু আমার শেখা হয়েছে। আমি চুপ করেছিলাম, আমি দেখেছি, আমি ভালো বিহেভ করেছি সবার সাথে, কিন্তু আমি নিজে জ্ঞান অর্জন করেছি যে না, এই দিয়ে তো। নতুন নিয়োগপ্রাপ্ত চরম বিতর্কিত উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী কি জনগণ মেনে নেয়নি? অতএব পতিত স্বৈরাচারের বেনিফিশিয়ারি, বিকৃত মানসিকতার সমাজ বিধ্বংসী নাটক সিনেমার নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে দ্রুত উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করা হোক, তা দেশবাসী প্রত্যাশা করে। দর্শক, আজকে ভিডিও পর্যন্ত। ভিডিওর ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।